তাহি বলছি না মা আসবে না। দিশা বলল। শুধু শুধু গিয়ে লাভ নেই, আন্টি আসবে না। তাহি আর জোর করলো না। দিশা বলল। সিমি, গিয়ে সিহাতকে নিয়ে আয়। আচ্ছা। এই বলে সিমরান সিহাতকে আনতে গেল। দিশা আর তাহি প্রস্তুতি গ্রহণ করছে। কিছু সময় পর সিহাতকে নিয়ে এলো। সিহাতকে বাইরে দাঁড় করিয়ে সিমরান ভেতরে ঢুকলো। অনেকক্ষণ হয়ে গেল সিমরানের খবর না পেয়ে সিহাত ভেতরে ঢুকলো। ভেতরে ভীষণ অন্ধকার, কাউকে দেখতে পারছে না সিহাত। তার মা আর সিবিকে ডাকছে, কিন্তু কারো কোনো সারা শব্দ নেই। এবার যেন তার ভয় হতে লাগলো। হঠাৎ করে রুমের লাইট জ্বলে উঠলো এবং তার উপরে ফুলের পাপড়ি এসে পড়ল। আচমকা এমন হওয়াতে সিহাত থতমত খেয়ে যায়। সাথে নিজেদের ড্রয়িং রুম এত সুন্দর করে সাজানো, আর তার উপর ফুলের পাপড়ি দেখে সিহাত ভীষণ খুশি হয়ে যায়। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার সিহাত, হ্যাপি বার্থডে টু ইউ। নিজের বার্থডে উইশ করেছে দেখে চমকে ডান পাশে তাকায়। তাকাতেই আরও চমকে যায়। সিমরান, দিশা আর তাহিম তার দিকে ফুলের পাপড়ি ছড়ছে আর উইশ করছে। অতিরিক্ত খুশিতে সিহাত ভুলে গেছে সে কি করবে। সে খুশি নিয়ে তিনজনকে গিয়ে জড়িয়ে ধরে। এবার সিহাত থাকতে না পেরে কান্না করে দেয়। সিহাতের কান্না দেখে তারা চমকে যায়। সিমরান তড়িঘড়ি করে ভাইকে জড়িয়ে ধরে বলে। কি হলো ভাই, কাঁদছিস কেন? থ্যাঙ্কস আপু, আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আমি খুব খুশি হয়েছি। সিমরান সিহাতের চোখের পানি মুছে দিয়ে বলল। ধুর পাগল, এজন্য কেউ কাঁদে? সিহাতের এত আনন্দ দেখে তাহি আর দিশারও প্রচুর ভালো লাগছে। তাহি সিহাতকে বলল। এত কষ্ট করে জামাইয়ের জন্য এত আয়োজন করলাম, এখন দেখছি জামাই আমাকে ভুলেই গেছে। এই বলে অভিমানের ভান করল তাহি। সিহাত সিমরানকে ছেড়ে তাহির দিকে এগিয়ে এসে বলল। আমার একমাত্র বউকে আমি কি করে বলতে পারি? এদিকে শুনো। তারপর তাহি ঝুঁকতেই সিহাত তাহির গালে চুমু দিয়ে দিল। থ্যাঙ্কস বউ। এবার দিশার কাছে গিয়ে দিশাকেও ঠিক একই কাজ করল সিহাত। সিমরান বলল। তাহলে আয়, কেকটা কাট। তারপরে সিহাত কেক কেটে সবাইকে খাইয়ে দিল এবং এখানেও অনেক মজা করলো সিহাত। তার জীবনের সব থেকে বেস্ট 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 একটা দিন ছিল। একের পর এক সারপ্রাইজ পেয়েছে সে, যা নিজের কল্পনার বাইরে। এরপর সিমরান গিফট দিল সিহাতকে। তাহি আর দিশাও দিল। গিফট পেয়ে আরও খুশি সে। তার এতগুলো গিফট হয়েছে, পরে সব এক এক করে দেখবে সে। এরপর আর কিছুক্ষণ আড্ডা দিয়ে তাহি আর দিশা চলে গেল তাদের বাড়িতে, চৌধুরী ম্যানশনে। ইদানিং মেয়ের ভাবসাব কেমন ভালো লাগছে না তার বাবা মায়ের। ওই দিনের পর থেকে মেয়ে কেমন চুপচাপ থাকে, প্রয়োজন ছাড়া কোনো কথা বলে না তাদের সাথে। মেয়ের জন্য খুব চিন্তা হচ্ছে তাদের। জেনির দরজার সামনে দাঁড়িয়ে আছে তার বাবা ইফাস চৌধুরী। মেয়ের এই অবস্থা তার মোটেও ভালো লাগছে না। এত আদরের মেয়ে হঠাৎ কি হলো, এই বিষয়ে কথা বলা দরকার। আড্ডা ভেবে মেয়ের রুমে প্রবেশ করলো ইফাস চৌধুরী। গিয়ে দেখলো জেনি কেমন মনমরা হয়ে বসে আছে। মেয়ের পাশে গিয়ে বসেছেন তিনি। খুব নরম কণ্ঠে মেয়েকে জিজ্ঞেস করলেন। কি হয়েছে আমার মাম্মামের? তুমি সারাদিন এভাবে মনমরা হয়ে বসে থাকো কেন? কি হয়েছে বাবাকে বলো, কেউ কিছু বলেছে? জেনি কিছু না বলে মাথা নাড়ালো। তাহলে কি হয়েছে বলো আমাকে, তোমার কিছু চাই? এবার জেনি তার বাবার দিকে তাকিয়ে বলল। আমি যা চাই তুমি তা দিতে পারবে বাবা? একবার বলো কি চাও। আজ পর্যন্ত তুমি যা চাইলে সব দিয়েছি, আজকেও বলো কি চাও তুমি। জেনি যেন এই সুযোগটার অপেক্ষায় ছিল। বাবা, আমি সাইমান তাহমিদকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই বাবা। মেয়ের এমন কথা শুনে এক প্রকার যেন খুশি হলেন ইফাজ চৌধুরী। মেয়ের মাথায় হাত দিয়ে বলল। এই ব্যাপার, এই সামান্য কারণে আমার মাম্মামের মন খারাপ? তুমি কোনো চিন্তা করো না, আমি কাল বা পরশু যাব তাহজিদ বাড়িতে। তুমি একদম নিশ্চিন্তে থাকো মাই মম। সত্যি তুমি আমাকে কথা দাও যে সাইমান আমার হবে? কথা দিলাম, আর মন খারাপ করবে না, কেমন? এই বলে মেয়ের ঘর থেকে চলে গেলেন ইফাজ চৌধুরী। তিনি চলে যেতেই জেনির মুখে বাঁকা হাসি ফুটে উঠল। সে তো শুধু অভিনয় করেছে, তার এই অভিনয় দিয়ে যে করেই হোক সাইমানকে নিজের করবে সে। দেখতে দেখতে আরো 2 দিন কেটে গেছে। সিমরান এখন পড়াশোনায় মনোযোগী হয়েছে। সামনেই তাদের টেস্ট, তাই এখন অন্য সব বাদ দিয়ে পড়ায় মনোযোগী হয়েছে। তাকে প্রচুর পড়তে হবে।
ভালো একটা চাকরি নিতে হবে, তাদের সংসারটা ভালোভাবে চালাতে হবে। সামান্য টিউশনির টাকা দিয়ে কি হয়? তাই সে চেষ্টা করবে প্রথম বর্ষ শেষ হওয়ার পর একটা চাকরি নিতে। সেই সুবাদে এখন পড়াশোনা ভালো করে করছে, নিয়মিত ভার্সিটিতে যাচ্ছে, একটা ক্লাসও মিস দিচ্ছে না। আজই সময় মতো ভার্সিটিতে এসেছে সিমরান। একা একা সেই গাছের নিচে বসে আছে। একটু পর ক্লাস শুরু হবে, অথচ এখনো দিশা বা তাহির কোনো খবর নেই। কিছুক্ষণের মধ্যেই বেল পড়ে গেছে। সিমরান আর বসে না থেকে ক্লাসে চলে গেছে। প্রায় 4 ঘন্টা ক্লাস করে বেরিয়ে এসেছে সিমরান। আজ তার ক্লাসে একটুও মন বসেনি। আজ তাহি দিশা একজনও আসেনি। তারা আসবে না জানলে সিমরানও আসতো না। মন খারাপ করে বাড়ির দিকে রওনা দিয়েছে সিমরান। গেটের কাছে এসেই দাঁড়িয়ে আছে, একটাও গাড়ি পাচ্ছে না। অন্যদিন হলে হেঁটে যেত, কিন্তু আজকে প্রচণ্ড রোদটা সোজা তার মাথার উপর। বিরক্তিমাখা মুখ নিয়ে কপালের ঘাম মুলছে আর গাড়ির জন্য ওয়েট করছে। দূর থেকে সিমরানকে অবলোকন করছে কেউ। তার সম্পূর্ণ ধ্যান সিমরানের দিকে। লোকটা গাড়ি নিয়ে যাওয়ার সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটা মেয়ের এমন বিরক্তিমাখা মুখ দেখে থমকে যায়। সাথে সাথে তার ফোন বের করে মেয়েটার কয়েকটা ছবি তুলে নেয়। তারপরে কাউকে পাঠিয়ে মেসেজ করে বলল 2 ঘন্টার মধ্যে এই মেয়েটার সম্পূর্ণ ডিটেলস আমার চাই। ওপাশ থেকে রিপ্লাই এলো, ওকে স্যার। এরপর লোকটা সামনে তাকিয়ে দেখলো মেয়েটা গাড়িতে উঠে চলে যাচ্ছে। লোকটা বাঁকা হেসে মনে মনে কিছু কল্পনা করে নিল। তাহাজিদ ম্যানশনে আজ সকাল থেকেই এই বাড়িতে কেমন রান্নার তোড়জোড় চলছে। তাহি রান্নাঘরে গিয়ে ঘুরে ঘুরে দেখছে। হরেক রকম আইটেম করেছে তার চাচি ইবা এবং কাজের মেয়ে রোকেয়া, আর তার দাদি পাশেই বসে তদারকি করছেন। তাহি জিজ্ঞেস করলো, এত সব আইটেম তোমরা কার জন্য করছো? তখনই তার দাদি ইরা তাহাজিদ বললেন, আজ আমাদের বাড়িতে আর একটা দাদু ভাই আসবে। তাহি ভ্রুকুসকে বলল, মানে কোন দাদু ভাই নতুন করে উদয় হলো? শান দাদু ভাইয়ের এক বন্ধু কিছুদিন আগেই দেশে এসেছে, তাই আজ তাকে আমাদের বাড়িতে ইনভাইট করা হয়েছে। ও, সামান্য একটা ফ্রেন্ডের জন্য এত আয়োজন করার কি দরকার? শুটকি মাছের ভর্তা, ডালের বড়া আর চোখের পানির মতো ডাল দিলেই তো হতো। তোমাদের এমন আয়োজন দেখে মনে হয় যেন এই বাড়িতে নতুন জামাই আসছে। ইরা তাহাজিদ পান চিবোতে চিবোতে বললেন, সে তুই যাই বলিস, ছেলেটা কিন্তু বেশ ভালো। ওকে আমরা অনেক আগে থেকেই চিনি। ওর সাথে না আমাদের একটা আলাদা রক্তের সম্পর্ক হয়ে গেছে। এত বছর পর যখন দেশে এসেছে তখন এই সামান্য আয়োজন করবো না, তাই কি হয়? তাহি ভাবছে এত কিছু করার পরও এগুলো সামান্য। তাহি বলল, তোমার কাছে যখন সামান্য মনে হচ্ছে তখন পুরো রেস্টুরেন্টই বুক করে নিতে। এই বলে তাহি সেখান থেকে চলে যায়। ইরা তাহাজিদ বললেন, তখনই ইভা তাহাজিদ বললেন, আমার 2 নাতি নাতনি দুটোই ভিন্ন ধরনের। আমার তো চিন্তা হচ্ছে নাতনিটাকে নিয়ে। আমার এই পাগলি নাতনিটার দায়িত্ব যে কে নেবে। তখনই ইভা তাহাজিদ বললেন, চিন্তা করবেন না মা, কেউ একজন তো ঠিক আমাদের তাহির দায়িত্ব নিতে পারবে। তাহিকে সহ্য করার ক্ষমতা থাকবে। কবে কবে আমার নাতনির কপালে একটু সুখ জুটবে? এই বলে একটা দীর্ঘশ্বাস চাইলেন ইরা তাহাজিদ। তারপর তিনি রান্নাঘর থেকে বেরিয়ে এলেন আর ইভা তাহাজিদ সকল রান্না শেষ করে ফেলল। একটু পরে তাহাজিদ বাড়িতে সাইমানের সাথে এসেছে তায়ান। মূলত আজকে তায়ানকেই ইনভাইট করা হয়েছে, সাথে দীপকেও। কিন্তু দীপের অফিসে কাজের চাপ বেশি থাকায় সে জানিয়ে দিয়েছে আসতে পারবে না। তাই সাইমান তায়ানকে নিয়ে চলে এলো। এসেই দুজনে সোফায় বসেছে। তখনই সাইমানের দাদি আসে। দাদিকে দেখে জড়িয়ে ধরে তায়ান। বেশ অনেক বছর পর দেখেছে দাদিকে। দাদি তায়ান আর দীপকে সাইমানের মতোই দেখে। দুজনকেই অনেক আদর করেন ইরা তাহাজিদ। দাদির সাথে অনেক আড্ডা দিচ্ছে তায়ান। সাইমান রুমে গেছে ফ্রেশ হতে। এর মধ্যে তায়ানকে এসে নাস্তা দিয়ে গেলেন ইভা তাহাজিদ, সাথে সাক্ষাৎও করে যান। ইরা তাহাজিদ তায়ানকে বসতে বলে তিনি পান বানাতে চলে গেলেন। তখন সোফায় একা বসে ফোন টিপছে তায়ান। কিছুক্ষণ পর তাহি হেলতে ধুলতে নিচে নামছে। নামতে নামতে চেঁচিয়ে বলছে তার নাকি খুব খিদে পেয়েছে। এই বাড়িতে কি কেউ জানে না এখন আমার খাওয়ার সময়? কখন থেকে পেটের ভিতরে ইঁদুর চুচু করছে, অথচ কারো সেদিকে খেয়ালই নেই। সবাই পড়ে আছে নতুন অতিথি আপ্যায়নে। বলি ঘরে যে একটা মেয়ে আজ বহু বছর ধরে অনাহারী, সে খবর কে রাখবে? নতুন অতিথি আজকে তোমাদের বানানো খাবার খেয়ে তোমাদের চিরতরে ভুলে যাবে।
কিন্তু মনে রেখো, এই আমি তোমাদের কখনো বলবো না। হঠাৎ একটা মেয়ের চিৎকার আর এমন আজাইরা কথা শুনে সোফা থেকে দাঁড়িয়ে পেছনে তাকায় তায়ান। পেছনে তাকাতেই সে দারুণভাবে বিষম খায়, সাথে সাথে কাশতে আরম্ভ করে। তায়ানকে দেখে তাহি হা করে তাকিয়ে আছে। এই মুহূর্তে তার এই মুখ দিয়ে গোটা একটা আলো অনায়াসে ঢুকে যেতে পারবে। যখন তাহির হুঁশ এলো সে একটু আগে কি বলেছে, তখনই বেশ লজ্জা পায়। লোকটা নিশ্চয়ই তাকে খাদক ভাববে, কিন্তু লোকটা তার বাড়িতে কি করছে? নিশ্চয়ই ডাকাতি করার প্ল্যান করেছে, কিন্তু তাহি তো তা সফল হতে দেবে না। তায়ান এক গ্লাস পানি খেয়ে কাশি থামায়। পরে বুঝে যায় এটা নিশ্চয়ই এই মেয়েটার বাড়ি। তাহলে এই কি সাইমনের সেই বোন? তাহির ডাকে তায়ানের হুঁশ আসে। এই যে মিস্টার, আমার বাড়িতে কি করছেন? ডাকাতি করার প্ল্যান নেই তো? যে বাড়িতে আপনার মতো আস্ত একটা ডাকাত আছে, সেই বাড়িতে আবার ডাকাতি করার কোনো রিজন হয় না? মানে কি বলতে চেয়েছেন? মানে কত বছরের আনারি আপনি? এখন নিশ্চয়ই তাজা মানুষ সহ সকল খাবার আপনি অনায়াসে খেতে পারেন। ডাকাতের দ্বারা একমাত্র এই কাজটা সম্ভব। এবার তাহি বেশ অপ্রস্তুত হয়ে যায়। লোকটা তাকে লজ্জা দিয়ে দিল। তাহি আমতা আমতা করে বলল, আমি তো জাস্ট কথার কথা বলেছি। এবার আপনি বলুন আপনার মতলবটা কি? তার পায়ের উপর পা তুলে বেশ আয়েসি ভঙ্গিতে বসে বলল, মতলব তো আছেই। আসলে বাড়িটা দেখতে এসেছি, বাড়িটা লুট করার ধান্দাতে এসেছি, কিন্তু সবার আগে আপনাকে লুট করে নিয়ে যাব মিস ঝগড়ুটে। কি এত বড় সাহস? আমার বাড়িতে এসে আমাকেই ধমকানো হচ্ছে? দাঁড়ান, এক্ষুনি আমার ভাইকে ডাকছি, তারপর আপনার একটা হাড় করে রাস্তা থাকবে না। এই বলে তাহি সাইমনকে ডাকতে লাগলো। আর তায়ান একদিনে তাহির দিকে তাকিয়ে আছে। মেয়েটার মুখে বেশ অদ্ভুত একটা মায়া রয়েছে। কেবল গভীরভাবে তাকালেই দেখতে পাবে যে কেউ। ভাইয়া ভাইয়া, তাড়াতাড়ি আয়, দেখ আমাদের বাড়িতে ডাকাত এসেছে। ভাইয়া তাড়াতাড়ি নিচে নাম। তাহিরা তো চিৎকার সুরে সকলে বেরিয়ে এলো। সাইমন বিরক্তি দিয়ে বলল, কি হলো, এভাবে চেঁচামেচি কেন করছিস? দেখ ভাইয়া, আমাদের বাড়িতে ডাকাত এসেছে, এক্ষুনি একে পিটিয়ে বিদায় কর। তারপর সোফার দিকে দেখালো। এবার ইরা তাহাসিন বললেন, কি বলছিস তুই তাহি? এ তো আমাদের গেস্ট, সান্দাতু ভাইয়ের ফ্রেন্ড। ও আচ্ছা। মুহূর্তে আবারও জিজ্ঞেস করল, কি বললে? সাইমন বলল, কেন শুনতে পাসনি? আমার ফ্রেন্ড, কোনো ডাকাত না। বলেই তাহিরের পাশে বসে আছে। তাহির মাথায় যেন বাস পড়ল। এই লোকটা কিনা তার ভাইয়ের বন্ধু? এই লোকটার জন্য এত আয়োজন? তাহি যেন বিষয়টা মেনে নিতে পারছে না। তায়ান বলল, ডাকাত যখন বলেছে, তখন এইদিকে ডাকাত বলা মানুষটাকে ডাকাতি করে নিয়েই যাই, কি বলিস? একবার আর চোখে তাহির দিকে তাকিয়ে বলল কথাটা। তায়ান বলল, নিয়ে যা, আমাদের অনেক উপকার হবে। ওর জ্বালায় আমরা সবে অতিষ্ঠ হয়ে গেছে। ওকে মিস ঝগড়ুটে, রেডি থাকবেন। মাই নেক্সট টার্গেট ইউ। তাহি গরম চোখে তাকিয়ে ডিসকাস্টিং বলে চলে গেল। লাঞ্চ করতে বসেছে সকলে। আনোয়ার তাহসিদের সাথে অনেক কথা বলেছে তায়ান। কিছু সময় পর তায়ানের ঠিক সামনের চেয়ারে তাহি বসেছেন। তাহিকে আর চোখে দেখছে তায়ান। তায়ান ইরা তাহসিদ আর ইমা তাহসিদকে বলল, দাদি, চাচিয়ামা, আমাকে তাড়াতাড়ি খাবার দিন। আপনাদের বাড়িতে যে বহু বছরে একজন অনাহারী আছে, না হলে এখন সব খাবার সে একাই খেয়ে ফেলবে। তায়ানের কথা কেউ বুঝতে না পারলেও তাহি ঠিকই বুঝতে পেরেছে। সে রাগী চোখে তায়ানের দিকে তাকায়। তা যেন অপেক্ষা করে গেছে তায়ান। ইমা তাহসিদ বললেন, আমাদের বাড়িতে এখন এমন মানুষ নেই, তায়ান তুমি নিশ্চিন্তে খেতে পারো। যে ছিল সে আপাতত ছুটিতে আছে। কার কথা বলছো চাচিয়াম্মা? জামিল আঙ্কেলের কথা? হ্যাঁ, মনে আছে তুমি যখন প্রথমে বাড়িতে এসেছো তখন তিনি কি করেছিল? হ্যাঁ, মনে থাকবে না কেন? তখন তো সাথে আমার বোনও ছিল। আমি তো শুধু তাকিয়েছিলাম। একসাথে তিনি প্রায় 50 জনের খাবার খেয়েছেন। এই বলে তায়ান হালকা হাসল। আগের কথা মনে করতে চায় না, তবুও মনে চলে আসে। আগে কত সুন্দর হাসি খুশি জীবন ছিল তাদের সবার। এখন যেন সবকিছু পরিবর্তন হয়ে গেছে। সাথে সাইমনদের এই বাড়িটাও আগের সাথে একটুও মিল নেই। আগের চেয়েও আরো সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে বাড়িটার। তবে এত কিছুর মাঝেও আগের মতো কোনো আনন্দ নেই।
এসব ভাবতে ভাবতে মনটা নিমিষেই খারাপ হয়ে যায় তায়ানের কথায় সাইমানের খাওয়া থেমে যায়। সেদিন প্রথম তারা হারিয়ে যাওয়া মানুষটা তাদের বাড়িতে আসতেই সম্পূর্ণ বাড়িটা সাথে সাথে খুশিতে ভরিয়ে দেয়। জমিল হলো এবারের সাধারণ একজন কর্মচারী। জমিল আঙ্কেলের এমন খাওয়া দেখে ছোট্ট মেয়েটা ভীষণ মজা পায়, সাথে জমিল আঙ্কেলের সাথে প্রচুর আনন্দ করে। এসব ভেবে আর খেতে আর ইচ্ছে করেনি সাইমানের। এতক্ষণে তায়ানের কথা শুনে সকলের নজর সাইমানের দিকে। সাইমান কোনো কথা না বলে সোজা খাওয়া ছেড়ে উঠে চলে যায়। তখন আর কারোই খাওয়া হলো না। তায়ান আর কিছুক্ষণ থেকে চলে যায় নিজের ফ্ল্যাটে। এদিকে দিশার জীবন বেশ ভালোই কাটছে। সে এখন ডেইলি দীপের সাথে কথা বলে। দীপের সাথে সে মেসেঞ্জারে অ্যাড হয়ে গিয়েছে। তার বেশ ভালোই লাগে কথা বলতে। সে বুঝে গেছে সে যে দীপকে পছন্দ করে ফেলেছে, কিন্তু দীপ হয়তো তাকে শুধুই ফ্রেন্ড হিসেবে মানে, এটাই মনে করে দিশা। তাই সে যে দীপকে পছন্দ করে ফেলেছে তা বুঝতে দেবে না বলে ঠিক করে। দীপের সাথে যে এখন কথা বলে এটা এখনো সিমরান বা তাহিকে জানায়নি দিশা। জানালে না জানি তারা কি ভাববে। ইফাজ চৌধুরী এই দুদিন ভীষণ ব্যস্ত থাকার কারণে তাহজিদ বাড়িতে যেতে পারেননি। এখন তিনি ঠিক করলেন কালকেই যাবেন। তিনি আনোয়ার তাহজিদের সাথে কথা বলে জানিয়ে দিয়েছেন কালকে তাদের বাড়িতে যাবে। তার সাথে আর সাইমানের সাথে কিছু জরুরি কথা বলতে যাবেন। আনোয়ার তাহজিদ আর ইফাজ চৌধুরী হলেন বিজনেস পার্টনার। সেই সুবাদে আনোয়ার তাহজিদের সাথে বেশ ভালো সম্পর্ক তার। আনোয়ার তাহজিদের কাছে এমন প্রস্তাব দিলে নিশ্চয়ই ফিরিয়ে দেবে না, এই ভেবে মনে মনে খুশি হয় ইফাজ চৌধুরী। একটা 5 তলা বিল্ডিং এর একটা ফ্ল্যাটের ব্যালকনিতে ড্রিঙ্ক হাতে নিয়ে বসে আছে রাহিব খান। গত পরশু সে দেশে এসেছে। তার নজর সামনের দিকে। আজ মেয়েটাকে দেখার পর থেকে মেয়েটার মধ্যে ডুবে আছে সে। জীবনে অসংখ্য মেয়ের সাথে রাত কাটিয়েছে সে, তবে আজকে দেখা মেয়েটাকে ভীষণ মনে ধরেছে তার। মেয়েটাকে যে করেই হোক তার চাই। তখনই তার ফোনে কল আসে। কল রিসিভ করতেই ওপাশ থেকে বলল, স্যার মেয়েটার কোনো খোঁজ পাইনি। মেয়েটি নাকি নতুন এসেছে, তাই তার খোঁজ কেউ দিতে পারেনি। তবে চিন্তা করবেন না স্যার, 2 দিনের মধ্যে সব খবর দিব আপনাকে। রাহিব রেগে ড্রিঙ্কের গ্লাসটা আছাড় মেরে লোকটাকে বলল, ঠিক আছে, তোর হাতে 2 দিন সময় আছে। কাজটা না করতে পারলে তোর কি হবে নিশ্চয় জানা আছে। জি স্যার। তারপরে কল কেটে দেয় রাহিব। এবার ড্রিঙ্কের বোতল হাতে নিয়ে অনবরত গিলতে থাকে সে। ভার্সিটিতে আজ যথাসময়ে চলে এসেছে সিমরান, তাহি আর দিশা। সিমরান তাদের খুব বকাঝকা করছে গতকালকে কেন আসেনি আর তাকে জানায়নি কেন। দুজনেই একটা একটা করে বাহানা দিচ্ছে। দিশা বলল, প্রতিদিন কি আসতে ভাল লাগে বল? আর তুইও তো হলি বিদ্যাসাগর, তোকে বললে তুই জোর করে আমাকে আনাতি, তাই বলিনি, কিন্তু ভেবেছি তাহি আসবে। তাহি বলল, আমিও ঠিক একই কারণে সিমরানকে বলিনি। বলে দাঁত কেলিয়ে হেসে দিল। সিমরান আর কিছু বলল না। এখন আর কিছু বললে তারই মাথা নষ্ট হবে। সিমরান এবং তাহি লক্ষ্য করল দিশা ফোন টিপছে আর হাসছে। এই কয়েকদিন দিশার হাব ভাব একদম অন্যরকম। তাহি ইশারাতে সিমরানকে বোঝালো ওর কি হয়েছে। সিমরান মাথা নাড়াচ্ছে, মানে সে বুঝতে পারছে না দিশার কি হয়েছে কে জানে। ঠিকমতো ভার্সিটিতে আসে না, আসলেও ক্লাসে ঠিকভাবে মনোযোগ দেয় না, বেশিরভাগই ফোন দিয়ে পড়ে থাকে আর কেমন হাসে। ব্যাপারটা দেখতে হচ্ছে। দুজনে গিয়ে দিশার সামনে দাঁড়ালো। হঠাৎ সিমরান আর তাহিকে নিজের সামনে এভাবে দাঁড়াতে দেখে বেশ থতমত খেয়ে যায় দিশা। দুজনেই কেমন অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। এভাবে কি দেখছিস? কি ব্যাপার বলতো? কয়েকদিন ধরে লক্ষ্য করে যাচ্ছি তোর ভাবসাব ভালো ঠেকছে না। তলে তলে কি কাণ্ড ঘটাচ্ছিস বল? দিশা ভীষণ অপ্রস্তুত হয়ে যায়। এখন কি বলবে সে? কথাটা এখন বললে তার আস্ত রাখবে না এই দুটো। আমতা আমতা করে বলল, কি হবে আর কি কাণ্ড ঘটাবো? কাণ্ড ঘটালে অবশ্যই তোদেরকে বলবো, তাই না? কারণ তোরা হচ্ছিস আমার জানের জান, প্রাণের প্রাণ, শরীরের ভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। সিমরানের কেন জানি কথাটা বিশ্বাস হলো না। সে বলল, সত্যি বলছিস তো? দিশা একটা ঢোক গিলে মাথা ওপর নিচ করছে। তাহি বলল, ওকে পরে যদি আমরা কিছু জানতে পারি তাহলে বাচ্চা ধন, সে দিন হবে তোর এই ধরনের বুকের শেষ দিন। তাহির সাথে আমি একমত। দিশা কি বলবে ভেবে পাচ্ছে না। না, এখন কিছু বলবে না।
পরে সময় হলে বলবে, তার আগে যদি এরা জেনেও যায় তখন যা হবার হবে। এরপরেই তিনজনে ক্লাসে চলে যায়। তাহজিদ ম্যানশনে কিছুক্ষণ হয়েছে ইফাস চৌধুরী এ বাড়িতে এসেছেন। এখন তিনি ড্রয়িং রুমের সোফায় বসে আছেন। পাশের সোফায় বসে আছেন আনোয়ার তাহজিদ। তাদেরকে নাস্তা দিয়ে গেছে রোকেয়া। আনোয়ার তাহজিদ 1 কাপ চা ইফাস চৌধুরীর দিকে এগিয়ে দিলেন, সাথে নিজেও 1 কাপ চা হাতে নিলেন। চায়ের কাপে চুমুক বসিয়ে ইফাস চৌধুরীকে জিজ্ঞেস করলেন। আনোয়ার তাহজিদ আর ইফাস চৌধুরী প্রায় সেম বয়সের। তারা বিজনেস পার্টনারের পাশাপাশি ভালো ফ্রেন্ডও, তাই তারা দুজনকে তুই বলেই কথা বলে। ইফাস চৌধুরী বললেন, সাইমনের সামনে বললে হয়তো ভালো হবে। তারপর রোকেয়াকে পাঠালো সাইমনকে ডাকতে। কিছু সময় পর সাইমন সিঁড়ি বেয়ে নিচে নামছে। সোফায় তার বাবার সাথে একটা লোককে কথা বলতে দেখল। লোকটাকে সাইমন চেনে না, হয়তো তার বাবার কোনো বন্ধু। সিঁড়ি বেয়ে নেমে তার বাবার পাশে বসে পড়ে। Tell me, Dad, why you call me? ইফাস চৌধুরী সাইমনকে দেখছেন। ছেলেটা সত্যিই সুদর্শন। এর আগেও দেখেছেন, তবে এত কাছাকাছি দেখেননি। তিনি সাইমনকে বলল, কেমন আছো সাইমন? সাইমন লোকটার দিকে তাকিয়ে বলল, Also good. আপনি? ভালো। আনোয়ার তাহজিদ সাইমনকে বলল। তাহলে পরিচয় করানোর জন্য ডাকলে? সাইমনের এমন কথা শুনে আনোয়ার তাহজিদ থতমত খেয়ে যায়। ছেলেটা তার বরাবরই ঘাটতেরা, কিন্তু এমন প্রশ্ন মোটেও আশা করেননি। ইফাস চৌধুরী জানেন যে সাইমনের কথা বলার ধরন এমনই, তাই তিনি কিছু মনে করেননি। ইফাস চৌধুরী সাইমনের উদ্দেশ্যে বলল, আসলে আমি ডাকতে বলেছি, তোমার আর তোমার বাবার সাথে আমার কিছু কথা ছিল। সাইমন বলল, বলো, কি বলবেন? ইফাস চৌধুরী গলা খাকারি দিয়ে বললেন, আসলে আমি কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারি না। আমার একমাত্র মেয়ে জেনি এবার অনার্স 3য় বর্ষের ছাত্রী। সে তোমাকে ভীষণ পছন্দ করে, তাই তার সাথে তোমার বিয়ের কথা বলতে এসেছি। এমন একটা কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না আনোয়ার তাহজিদ। তার বেশ চিন্তা হচ্ছে সাইমন না জানি এখন কি করে। শেষে তার মান সম্মানটা ডুবিয়ে দেয়। ইফাস চৌধুরী এমন কথা বলবে জানলে কখনোই সাইমনকে এখানে ডাকতেন না আনোয়ার তাহজিদ। বর্তমানে তিনি ছেলের দিকে তাকিয়ে আছেন, দেখেই বোঝা যায় কথাটা শুনে প্রচণ্ড রেগে গেছে সে। ইফাস চৌধুরীর এমন প্রস্তাবে মুহূর্তেই রাগে সাইমনের সারা মুখ লাল হয়ে যায়। তার ইচ্ছে করছে সামনে থাকা কাচের ট্রি টেবিলটা আছাড় দিয়ে ভেঙে ফেলতে। বাবার সম্মানের কথা ভেবে নিয়ে রাগ দমানোর চেষ্টা করছে। ইফাস চৌধুরীর দিকে তাকিয়ে সাইমন বলল, শুনুন মিস্টার চৌধুরী, আমিও কথা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। আপনার এই প্রস্তাব আমি ফিরিয়ে দিলাম। আপনার মেয়েকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আপনি দয়া করে আসতে পারেন। সাইমনের এমন কথা হয়তো মোটেও আশা করেনি ইফাস চৌধুরী। তিনি সাইমনের উদ্দেশ্যে বললেন, দেখো সাইমন, আমার মেয়ে যথেষ্ট সুন্দরী, তোমার ওকে পছন্দ হবে। আপনার মেয়ে সুন্দর হোক আর যাই হোক, আমার উত্তরটা নিশ্চয়ই আপনি শুনতে পেরেছেন। শোনো সাইমন, আমার এক মেয়ে, আর কোনো ছেলে মেয়ে নেই। সেজন্য আমার মেয়েকে তোমার নামে করে দেব। আমার কোটি কোটি সম্পদ তোমার নামে করে দেব, সাথে আমার এত সুন্দর মেয়েকেও তুমি পাবে। কথাটা শুনে সাইমনের রাগ এবার সপ্তম আসমানে পৌঁছে গেছে। ইফাস চৌধুরীর এমন কথা শুনে আনোয়ার তাহজিদেরও ভীষণ রাগ হলো। সাইমন আর তার রাগ কন্ট্রোল করতে পারেনি। ট্রি টেবিলটা এক আছাড়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে এবং ইফাস চৌধুরীর উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, প্রথমত, আপনি আমার বাবার বয়সে। দ্বিতীয়ত, আপনি আমার বাবার ফ্রেন্ড। নাহলে এখানে এই মুহূর্তে নিজেকে সুস্থ দেখতেন না। আপনি আমাকে লোভ দেখাচ্ছেন, নিজের সম্পত্তির লোভ, নিজের সুন্দরী মেয়ের লোভ। আমার কি কোনোটার অভাব পড়েছে? আমার যা সম্পত্তি আছে তার এক গুণও আপনার নেই। আজ পর্যন্ত কারো সাহস হয়নি এই বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসার, সেখানে এত বড় সাহস করেও আবার আমাকে লোভ দেখাচ্ছেন। সাইমনকে শুধু বাবার সম্মানের কথা ভেবে চুপ দিলাম। বাবার সম্মানের কথা ভেবে এখন আপনাকে ছেড়ে দিচ্ছে। এই মুহূর্তে বেরিয়ে যান প্লিজ। সাইমনের এত রাগ দেখে একটু ভয় পেয়ে গিয়েছিলেন ইফাস চৌধুরী। সাইমনের এমন কথা শুনে বেশ অপমানিত হলেন ইফাস চৌধুরী। এত সুন্দর একটা প্রস্তাব দিয়েছেন, এভাবে ফিরিয়ে দিল। যেখানে তার মেয়েকে বিয়ে করার জন্য হাজার হাজার ছেলে বসে আছে, সেখানে সাইমন এইভাবে তাকে অপমান করে ফিরিয়ে দিল। ইফাস চৌধুরী আর এক মুহূর্ত বসে না থেকে বেরিয়ে গেলেন। সাইমন আনোয়ার তাহজিদকে বলল, কি ভুলে গেছো ড্যাড? আমি এমন লোকদের বাড়িতে আসতে মানা করেছি, তো এই লোকটাকে কেন জায়গা দিলে তুমি?
সাইমান আর কিছু না বলে রেগে গটগট করে নিজের রুমে চলে যায়। আনোয়ার তাহজিদের বেশ রাগ হয়। বিয়ের প্রস্তাব দিয়ে এলো, আবার এভাবে সম্পত্তির লোভ দেখালো। আজই তিনি বিজনেসের সকল ডিল থেকে ইফাস চৌধুরীকে বিতাড়িত করবেন। ক্লাস শেষ করে তিনজনে বের হয়েছে। এখন যে যার বাড়ি যাবে। তাহির জন্য রোজ বাড়ি থেকে গাড়ি আসে, তাই সে সবার আগে চলে যায়। আজকেও সে সিমরান আর দিশাকে বিদায় জানিয়ে চলে যায়। দিশাও আজকে গাড়ি পেয়ে যায়, সেও চলে যায়। বাকি থেকে গেল সিমরান। এই দুদিন সে ঠিকভাবে গাড়ি পায় না। গেটের সামনে দাঁড়িয়ে আছে সিমরান, কিন্তু কোনো গাড়ি পাচ্ছে না। তাই আর দাঁড়িয়ে না থেকে হাঁটা ধরল। অনেকক্ষণ হাঁটার পরে কোথা থেকে একটা গাড়ি এসে তার সামনে থামলো। আচমকা এমন হওয়াতে সিমরান দাঁড়িয়ে পড়ে। আজও ভার্সিটির সামনে গাড়ি নিয়ে এসেছে রাহিব সিমরানকে দেখার জন্য। অবশেষে দেখতে পেল। যখন দেখলো সিমরান একা একা হাঁটছে, তখন মনে হয় যেন সে একটা সুযোগ পেল। তাই গাড়ি নিয়ে সিমরানের কাছে গিয়ে থামলো। গাড়ির কালো গ্লাসটা নামিয়ে সিমরানের উদ্দেশ্যে বলল, তুমি চাইলে আমি তোমাকে লিফট দিতে পারি। সিমরান এতক্ষণে লোকটাকে দেখতে পেল। লোকটাকে দেখে তার কেমন যেন লাগলো। এভাবে তার সামনে গাড়ি থামানোর কারণে সিমরানের ভীষণ রাগ হলো। সিমরান বলল, দরকার নেই, আমি হেঁটে যেতে পারি। তাছাড়া আমার জন্য রাস্তায় অন্য গাড়ি আছে। তাহলে এভাবে হেঁটে যাচ্ছ কেন? তোমার ভালোর জন্যই বলছি। আমার তো ভালো খারাপ আপনাকে ভাবতে হবে না। আর আমি কেন হেঁটে যাব সেটা একান্তই আমার ব্যাপার। এই বলে সিমরান আবারও হাঁটা শুরু করলো। সিমরানের এমন কথা যেন মেনে নিতে পারেনি রাহিব। খুব তেজ দেখছি। ব্যাপার না, এই তেজ তো আমি রাখবো না। আমার সাথে এইভাবে কথা বলার ফল তুমি পরে বুঝবে। এই বলে শয়তানি হাসি হাসতে লাগলো রাহিব। তারপর গাড়ি নিয়ে সেখান থেকে চলে গেল। ইফাস চৌধুরী বাড়িতে এসে চিন্তিত মুখ নিয়ে সোফায় বসলেন। তিনি মেয়েকে কি বলবেন? মেয়েকে কথা দিয়েছে, সে কথা রাখতে পারেনি তিনি। মেয়ে না জানি কি করবে এমনটা শুনে তখনই তার স্ত্রী এসে এক গ্লাস পানি দিয়ে তার পাশে বসলেন। জিজ্ঞেস করলেন ব্যাপারটা। ওরা আমাকে ফিরিয়ে দিয়েছে নয়না, এখন বুঝতে পারছি না মেয়েকে কিভাবে সামলাবো। কেন রাজি হয়নি? আমাদের কোন দিকে কমতি আছে? জানি না, তবে আজ বেশ অপমানিত হলাম। তারপর ইফাস চৌধুরী এক এক করে সব বললেন। সব শুনে নয়না চৌধুরী খুব রাগ হলো। কি এত অপমান করেছে ছেলেটা তোমাকে? এত অহংকারী ছেলেটা? ওর মতো ছেলের কাছে আমাদের মেয়ে বিয়ে দেব না। ওর থেকে ভালো ছেলে পাবো আমরা। তবে জেনি যেন এসব কথা না জানতে পারে। ঠিক আছে। এত করে নিজের বাবা মায়ের সকল কথা আড়াল থেকে শুনেছে জেনি। তার বাবাকে এইভাবে অপমান করলো সাইমন। জেনির যেন ভীষণ রাগ হতে লাগলো। সে জানতো সাইমন হয়তো না করবে, কারণ ওই দিন হোটেলে সাইমনকে অনেকভাবে ইমপ্রেস করার চেষ্টা করেছে, কিন্তু সাইমন তাকে পাত্তাও দেয়নি এবং তার কথা শুনে বোঝা গেছে সে বিয়েতে অমত জানাবে। কিন্তু তার বাবাকে যে এইভাবে অপমান করবে তা ভাবেনি। জেনি রাগে দাঁত কিরবির করে বলতে লাগলো, তোমাকে তো আমার করেই ছাড়বো, সাথে আমার বাবার অপমানের প্রতিশোধ তুলব। একবার শুধু তোমার বউ হয়নি, তারপর এক এক করে সব শোধ তুলব। এই বলে জেনি নিজের রুমে চলে যায়। নিজের রুমে ফোন হাতে নিয়ে বসে আছে রাহিব খান। ফোনে তার প্রধান শত্রুর ছবি। ছবিটা যতবারই দেখে ততবারই তার চোখে আগুন জ্বলে ওঠে। ছবির স্ক্রিনে মানুষটাকে সে সহ্য করতে পারে না। ছবিটার দিকে তাকিয়ে রাহিব বলতে লাগলো, দেশে এসে তো খুব ভালো আছিস মনে হয়, তবে চিন্তা করিস না, আমি এসে গেছি। এবার এক এক করে তুই সহ তোর পুরো পরিবার শেষ করব। একদিকে আমার প্রতিশোধ নিতে পারবো, অন্যদিকে বাবারও ইচ্ছা পূরণ করব। ড্রিঙ্কের বোতল থেকে ড্রিঙ্ক গ্লাসে ঢালছে, তখনই তার ফোন বেজে উঠল। ফোনটা রিসিভ করে বলল, কোনো খবর পেলি? হ্যাঁ স্যার। তারপর ওপাশের ব্যক্তিটি সিমরানের সকল ডিটেলস দিল রাহিবকে। সিমরানের পরিচয় জানতে পেরে অবাক হওয়ার পাশাপাশি দারুণ খুশিও হয়। এই তো দেখছি মেঘনা চাইতেও জল। তাদেরকে আমি খুঁজছি, তাদের যে এত সহজে পেয়ে যাব ভাবিনি তো। ড্রিঙ্ক মুখে নিয়ে আবারও বলতে শুরু করলো, তোমাদের পরিবারের জন্য আমি আমার মাকে হারিয়েছি। আমার মাকে অনেক অপমান করেছে তোমার পরিবার। সে অপমানের প্রতিশোধ নিতেই তো এতদিন খুঁজেছিলাম তোমাদের। অবশেষে পেয়ে গেছি। তোমাকে বিয়ে করে রোজ এই শোধ তুলব। তোমাকে নিজের করার পরই তোমার মা আর ভাইকে চিরতরে পরকালে পাঠিয়ে দেবে। এই বলে হাতে থাকা গ্লাসটি জোরে চেপে ধরল। সাথে সাথে গ্লাসটি ভেঙে গেল। রাহিবের হাতে কাজ ঢুকে গেছে, কিন্তু তার সেদিকে কোনো হুঁশ নেই।
তার চোখে প্রতিশোধের আগুন জ্বলছে। দুটো পরিবারকে শেষ করবে সে, এই ভেবে জোরে জোরে হাসতে লাগলো। তার এই হাসি এই চার দেয়ালের মাঝেই বন্দী। দেখতে দেখতে আরও 4টা দিন কেটে গেছে। গতকালকে তাহি ফোন দিয়ে জানিয়ে দিয়েছে আজকে সিমরান আর দিশাকে তাদের বাড়িতে যেতে হবে। এখন ভার্সিটি শেষে সিমরান, দিশা, তাহি গাড়ি আসার অপেক্ষা করছে। আজ এখনো তাহির জন্য গাড়ি আসেনি। সিমরান বলল, আজকে যাওয়াটা কি খুব জরুরি? তাহি বলল, হ্যাঁ, আসলে গতকালকে আমাদের বাড়িতে অনেক রকমের খাবার রান্না হয়েছে, আর আমাদের বাড়িতে কেউ এত খেতে পারে না, যার কারণে সবগুলো খাবার বেঁচে যায়। খাবারগুলো নষ্ট হবে ভেবে আমি ঠিক করেছি তোদেরকে আজ আমাদের বাড়িতে নেই। এখন তোদেরকে যেতেই হবে আমাদের খাবারগুলো খাওয়ার জন্য। তোরা তো আবার খেতে পারিস অনেক, তাই আমাদের বাসি খাবারগুলো খেয়ে বাঁচিয়ে দিস। খাবারের কথা শুনে দিশা গলা খাকারি দিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তখন কি আমরা না করতে পারি বল? বাসি হোক আর যাই হোক, খাবার তো। সিমরান কিছু বলল না। কি বা বলবে সে? এই দুটো পুরো সেম কোয়ালিটির। একটু পরে গাড়ি চলে এলো। তিনজনে গিয়ে গাড়িতে উঠে বসলো তাহজিদ ম্যানশনে। আজকেও হরেক রকমের রান্না করেছে ইভা তাহজিদ, কারণ আজকে তাহির ফ্রেন্ডরা আসবে সেজন্য। তাহির ফ্রেন্ডরা আসবে জেনে ইভা তাহজিদ ঠিক করেছেন সাইমনের 2 বন্ধুকেও আসতে বলবে। ওই দিন তায়ান এসেছে, কিন্তু তার ঠিকভাবে আপ্যায়ন হয়নি। সেদিন তো তায়ান ঠিকভাবে কিছু খায়নি, তাই তিনি দীপ আর তায়ানকে আজকে আবারও ইনভাইট করেছে। কিছুক্ষণের মধ্যেই দীপ, তায়ান আর সাইমান এলো। সাইমান গানের একটা কনসার্ট শেষ করে এসেছে, সাথে তায়ান আর দীপও ছিল। তারা তিনজনে এক এক করে ধপাস করে সোফায় বসে মাথাটা এলিয়ে দিল। দীপ আর তায়ানকে দেখে মনে হচ্ছে তারা কয়েকশো কেজি বস্তা পার করার কাজ করে এসেছে, অথচ তারা কিছুই করেনি। কনসার্টে পায়ের উপর পা তুলে ফোন গুতিয়েছে। দীপ বলল, সারাদিন কত ধকল গিয়েছে আমার ওপর, বাপরে, মেয়েদের জ্বালায় আর বাঁচা গেল না। এবার তায়ান মাথা তুলে বলল, মেয়েরা আবার তোকে কি করেছে? কেন তুই দেখিসনি মেয়েরা সেলফি তোলার জন্য কিভাবে আমার উপর কুমড়ি খেয়ে পড়েছে? একসাথে এত মেয়ের সাথে সেলফি তোলা যায় বল? তায়ান ভ্রু কুঁচকে বলল, কিন্তু আমি তো কোনো মেয়েকেই তোর ধারে কাছে যেতেও দেখিনি। তুই তো মেয়েদের যেচে ডেকে ডেকে সেলফি তুললি। সব মেয়েরাই তো সাইমনের সাথে সেলফি তুলতে চেয়েছে। তো সাইমন আর আমি তো একই। সাইমনের সাথে সেলফি তুলতে চাওয়া আর আমার সাথে সেলফি তুলতে চাওয়া ব্যাপারটা তো একই। তায়ান কিছু বলতে যাবে, তখনই সেখানে ইরা তাহজিদ আসেন। তিনি গিয়ে দীপের পাশে বসে পড়েন। ইরা তাহজিদকে দেখে দীপ জড়িয়ে ধরে বলল, কেমন আছো ডার্লিং? ইরা তাহজিদ হেসে বললেন, আমি ভালো আছি, তোমরা কেমন আছো দাদু ভাই? তোমাকে ছাড়া কি আর ভালো থাকতে পারি বলো? প্রতিটা ক্ষণে ক্ষণে তোমার কথা মনে পড়ে। আমার এই বুকটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। তায়ান বলল, তাহলে তো দাদিকে বিয়ে করে তার দায়িত্ব নিতে পারিস। কতবার আমি তাকে বলেছি, চলো আমরা কোথাও পালিয়ে যাই, পালিয়ে বিয়ে করে ফেলি, কিন্তু না, ওই বুড়োটার জন্য আমার ডার্লিং আমাকে পাত্তাও দিচ্ছে না। যখন তখন যে কাউকে ডার্লিং উপাধি না দিলে এখন তো শান্তি হয় না, তাই না? এবার তাহলে তোর বোনকেও দেওয়া লাগবে দেখছি। কথাটা শুনে সাইমন রাগের চাহনি নিক্ষেপ করল দীপের ওপর। তায়ান আর কিছু বলল না। এখন এর ব্যবস্থা সাইমনই করবে। দীপ কি বলেছে সেই হুঁশ আসতেই সাথে সাথে জিহ্বায় কামড় দেয় আর বলে, এই রে, ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছি। সাইমনের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হেসে বলল, মুখ থেকে ফসকে বেরোয় গেছে। দীপের এই অবস্থা দেখে বেশ মজা পাচ্ছে তায়ান। সাইমন আর কিছু বলল না। কিছুক্ষণ পর সাইমন বলল, তোরা বস, আমি শাওন নিয়ে আসছি। এই বলে সাইমন চলে গেল। দীপ আর তায়ান আরো কিছুক্ষণ ইরা তাহজিদের সাথে কথা বলে সেখান থেকে উঠে সাথে চলে গেল। একটু পর আনোয়ার তাহজিদ এসে একটা নিউজ পেপার হাতে নিয়ে সোফায় বসলেন আর তার মায়ের সাথে টুকটাক কথা বলছেন। তাহজিদ বাড়ির সামনে এসে থামলো তাহিদের গাড়ি। গাড়ি থেকে এক এক করে সিমরান, দিশা, তাহি নেমেছে। সিমরান তো তাকিয়ে আছে বাড়িটার দিকে। কি সুন্দর বাড়িটা! বাড়িটা যেমন সুন্দর, তার আশেপাশের পরিবেশটাও তত সুন্দর। বাড়িটা বাহির থেকে এত সুন্দর না জানিয়ে ভেতরে আরো কত সুন্দর হয়।
এসব ভাবতে ভাবতে সিমরান তাহির সাথে ভেতরে গেল। ভেতরে ঢুকে সিমরানের চোখ জুড়িয়ে যায়। চোখ বোলাতে লাগে ভেতরের প্রতিটা জিনিসে। তারপরে হচ্ছে বাড়িটা কোনো রাজপ্রাসাদের চেয়ে কম না। সিমরানের সাথে দিশাও বাড়িটা দেখছে, তার কাছেও ভীষণ ভালো লেগেছে বাড়িটা। সোফায় নিজের দাদি আর বাবাকে দেখে তাহির দৌড়ে গিয়ে তাদের জড়িয়ে ধরল। এটা তার নিত্যদিনের কাজ। তাহির ডাকে দুজনের হুঁশ আসে। তাহির তার বাবা আর দাদিকে বলল, বাবা দাদি, ও হচ্ছে সিমি। তারপর সিমরানের দিকে তাকিয়ে বলল, সিমি, ইনি হচ্ছেন আমার বাবা আর ইনি হচ্ছেন আমার দাদি। তারপর দিশার সাথেও পরিচয় করিয়ে দিল। আনোয়ার তাহজিদ সিমরানের দিকে তাকিয়ে আছেন। মেয়েটা নিদারুণ, কি সুন্দর চেহারা মেয়েটার, অসাধারণ লাগছে তার কাছে। কিন্তু এই চেহারাটা তার কেমন চেনা চেনা লাগছে। সিমরানও ইরা তাহজিদ আর আনোয়ার তাহজিদের দিকে তাকিয়ে আছে। তারও কেমন সোফায় বসে থাকা এই চেহারা দুটো ভীষণ চেনা চেনা লাগছে। কোথাও দেখেছে সে, কিন্তু কোথায় দেখেছে কিছুতেই মনে করতে পারছে না। ইরা তাহজিদ উঠে সিমরান আর দিশার কাছে এসে তাদেরকে হাসি মুখে জিজ্ঞেস করল, কেমন আছো আমার নাতনি দুটো? দুজনেও হেসে উত্তর দিল, ভালো আছে। আপনি কেমন আছেন দাদি? এই তো ভালো। তারপর দুজনে সোফায় গিয়ে বসলো। আনোয়ার তাহজিদের সাথেও দুজনে কথা বলে দিল। তাদের বেশ ভালোই লাগছে। এনাদের ব্যবহার সত্যি অসাধারণ। আনোয়ার তাহজিদ আরো কিছুক্ষণ কথা বলে নিজের রুমে চলে গেলেন। তারপর ইরা তাহজিদের সাথে গল্প জুড়ে দিয়েছে সিমরান আর দিশা। কিছু সময়ের মধ্যে তার সাথে কেমন ভাব জমে গেছে সিমরান আর দিশার। দিশা তাহিকে বলল, তাহি, ওয়াশরুমটা কোন দিকে? মুখে একটু পানি দেওয়া দরকার। আমার সাথে আয়। এরপর তাহি দিশাকে নিয়ে নিজের রুমের দিকে গেল। সিমরান ইরা তাহজিদের সাথে নানার কথা বলছে। ইরা তাহজিদ বললেন, তোমাকে একটা কথা বলবো। বলো না দাদি। তোমার এই মুখখানা না আমার ভারী পছন্দ হয়েছে, সাথে তোমার কথা বলার ধরনও। তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে। সিমরানও হেসে বলল, তোমাকেও আমার অনেক পছন্দ হয়েছে দাদি। এই বলে ইরা তাহজিদকে জড়িয়ে ধরল সিমরান। ইরা তাহজিদ হেসে সিমরানের মাথায় হাত বুলিয়ে দিলেন। কিছু সময় পর সিমরান বলল, আচ্ছা দাদি, তাহির রুমটা কোন দিকে? উপরে সোজা গিয়ে ডান পাশের রুমটা। ঠিক আছে দাদি, তাহলে আমি ওর রুমে যাই। হ্যাঁ যাও। এরপর সিমরান সেখান থেকে এসে উপরে উঠে হেঁটে হেঁটে সোজা বরাবর রুমটাতে চলে এলো। এসেই সটাক হয়ে বিছানায় শুয়ে পড়ল। তার ভীষণ ক্লান্ত লাগছিল, এখন একটু শান্তি লাগছে। হেই গার্ল, হু আর ইউ? বিনা পারমিশন আমার রুমে ঢুকে খাটে শোয়ার কি সাহস হলো তোমার? হঠাৎ পুরুষালী কণ্ঠস্বরে ধরফড়িয়ে উঠে দাঁড়ালো সিমরান। সদ্য শাওয়ার নিয়ে বেরিয়েছে সাইমান। এসেই কোনো মেয়েকে তার বিছানায় শুয়ে থাকতে দেখে খুব রাগ হলো। মেয়েটাকে উঠে দাঁড়ানোর পর তাকে দেখে ভ্রুজোড়া কুঁচকে এলো সাইমানের। এই মেয়ে এখানে, তার বাড়িতে, তার রুমে কি করছে? পরক্ষণে মনে হলো আজ তো তাহির ফ্রেন্ডদের এ বাড়িতে আসার কথা। মেয়েটা তো তাহির ফ্রেন্ড, সেজন্য এ বাড়িতে এসেছেন, কিন্তু বিনা পারমিশনে তার রুমে কি করছে? সাইমনকে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না সিমরান। সাইমনকে এখানে এই মুহূর্তে এই অবস্থায় দেখে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে সিমরান। সাইমনের পরনে একটা ট্রাউজার, গায়ে কিছু নেই, যার ফলে সাইমনের মুখ দৃশ্যমান। সাইমনের চুল থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছে, আর বিন্দু বিন্দু পানির কণা গড়িয়ে পড়ছে তার বুক থেকে। সাইমনকে এই মুহূর্তে দারুণ হট লাগছে। সিমরান চোখ দুটি রসগোল্লার মতো বড় করে সাইমনকে দেখছে। সিমরানকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সাইমন বাঁকা হেসে বলল, আই নো আই এম হট, সো নো নিড টু লুক অ্যাট মি। কথাটা শুনে সিমরানের হুঁশ আসে এবং সাথে সাথে মুখটা অন্যদিকে ফিরিয়ে চোখ মুখ খিচে ফেলে। ভীষণ লজ্জা পাচ্ছে সে। নিজেকে বলতে লাগলো, ছি ফুল, এত অধপতন হয়েছে তোর। মানছি ছেলেটা একটু বেশি সুদর্শন, তাই বলে এইভাবে চোখ দিয়ে গিলে খাবি? লোকটা না জানি এখন তোকে কিভাবে, ছি, ধিক্কার জানাই তোকে। এই সুযোগে সাইমন গেঞ্জি পরে নিল এবং সিমরানকে বলল, বিনা পারমিশনে সব জায়গায় ঢোকা মনে হয় তোমার স্বভাব? কথাটা যেন বেশ গায়ে লাগে সিমরানের। সে কি জানতো এটা এই লোকটার রুম? সিমরান এবার রুমটাতে চোখ বোলালো। তখনই দেখতে পেল একপাশের দেয়ালের সাথে সাইমনের বিশাল বড় ছবি লাগানো। সিমরান তাহির রুম ভেবে কোনো কিছুর দিকে না তাকিয়ে শুয়ে পড়ল। রুমটা যে এই লোকটার হবে তা তো কল্পনা করেনি সিমরান।
কিন্তু লোকটা এখানে কেন? সিমরান বলল, আপনি এখানে কি করছেন? ভেরি ইন্টারেস্টিং। আমার বাড়িতে এসে আমার রুমে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করছো আমি এখানে কি করছি? কথাটা শুনে সাথে সাথে সাইমানের দিকে তাকায় সিমরান। মানে এটা আপনার বাড়ি? আমি এক কথা দুবার বলি না। সিমরান যেন খুব অবাক হয়, তার মাথা দিয়ে কিছুই ঢুকছে না। সিমরান বলল, তার মানে আপনি তাহির? সাইমান খাটে বসে আয়েশি ভঙ্গিতে বলল, আমি এল্ডার ব্রাদার অফ তাহিদ আসিদ। এবার যেন সিমরান বড়সড় একটা শখ খায়। সাইমান তাহির সেই ভাই? সিমরানের যেন এটা মানতে খুব কষ্ট হচ্ছে। সিমরান একটা ঘোরের মাঝে আছে। এই লোকটা তাহির ভাই কি করে হতে পারে? বিনা পারমিশনে তোমার রুমে ঢোকা আর আমার দিকে ওইভাবে তাকিয়ে থাকার জন্য তোমাকে এখন শাস্তি পেতে হবে। কথাটা শুনে হুঁশ আসে সিমরানের। লোকটার মুখে নিজের নাম শুনে কেমন যেন লাগলো সিমরানের। লোকটা সিমরানের নাম জানো কি করে? পরক্ষণে লোকটার কথা ভীষণ লজ্জা পায় সিমরান। কি দরকার ছিল এভাবে তাকিয়ে থাকার? এখন দে, শান্তি ভোগ কর। মনে মনে নিজেকে বকছে সিমরান। কি শাস্তি পেতে হবে? সাইমান বলো, যেহেতু তুমি দুইটা অন্যায় করেছো তাই তোমাকে এখন 100 বার কানে ধরে উঠবাস করতে হবে। কথাটা শুনে সিমরানের চোখ দুটি আগের মতো বড় বড় হয়ে গেল। মানে 100 বার? সে এটা কি করে করবে? হাউ ইজ পসিবল? আমি পারবো না। এটা বলে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায় সিমরান। আর সাইমান সেদিকে তাকিয়ে থাকে। এই নিয়ে সিমরানের সাথে তার 4 বার দেখা হয়েছে, কিন্তু যতবারই দেখা হয়েছে ততবার সে সিমরানের প্রতি আলাদা টান অনুভব করেছে। কিন্তু কেন? তার তো এমন হওয়ার কথা না। তাহলে কেন মেয়েটার প্রতি এত অদ্ভুত টান তার? সিমরান বাইরে এসে হাঁপাতে লাগলো। বাপরে, আর অল্পের জন্য বেঁচে গিয়েছে সে। কিন্তু বাইরে আসতেই আরেক কাণ্ড শুরু হয়ে গেল। তাহির রুমের বাইরে দাঁড়িয়ে আছে দিশা। সে বাড়িটা ঘুরে ঘুরে দেখছে। তার ভীষণ ভালো লেগেছে বাড়িটা। দীপ আর তায়ান অনেকক্ষণ ছাদে আড্ডা দিয়ে নিচে নেমে সাইমানের রুমের দিকে আসে। তখনই তায়ানের নজর দিশার দিকে যায়। সাথে সাথে সে দিশাকে চিনে ফেলে। দীপ দিশাকে দেখে চমকে যায়, সাথে খুশিও হয়। তায়ান আর দীপ দিশার কাছে এগিয়ে গেল। তায়ান দিশাকে বলল, হেই, তুমি এখানে? তোমাকে না সেদিন দেখলাম। হঠাৎ কোনো ছেলের কথা কানে আসতেই সেদিকে তাকায় দিশা। তাকাতেই তার চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম। দীপ আর তায়ানকে দেখে দিশা হা করে তাকিয়ে আছে। সে বুঝতে পারছে না বিষয়টা। দীপ এখানে, সাথে সেই দিনের ছেলেটি। দিশা একটা ঘোরের মাঝে থেকে তায়ানকে বলল, হ্যাঁ, আমাকেই দেখেছিলেন। তা তোমার ওই ফ্রেন্ড কি যেন নাম? হ্যাঁ, সিমরান। ও কোথায়? তায়ানের কথা শুনে দীপের মাথায় যেন কিছুই ঢুকছে না। তায়ান এদেরকে চিনে কিভাবে? দিশা কিছু বলতে যাবে তখনই দীপ তায়ানকে বলে, তা তুই ওকে চিনিস কিভাবে? তায়ান একটু ভাব নিয়ে বলল, সেটা তোকে না জানলেও চলবে। তখনই তাহি বেরিয়ে আসে। বেরিয়েই তায়ানকে দেখতে পায়। সে জানতো আজকে এরা আসবে। তার দরদি দাদি এদের আসতে বলেছে। তাই তায়ানকে বলল, আপনি আবারও এসেছেন? কেন আসতে পারি না? পারেন, তবে আমার সামনে আসতে পারেন না। শুনুন মিসেস ঝগড়ুটে, আমি আপনার সামনে আসিনি, আপনি আমার সামনে এসেছেন। আপনি আমার রুমের সামনে কি করছেন? আপনার রুম তো আর না। দূর থেকে এদের দিকে সুন্দর দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে সিমরান। দীপ আর তায়ানকে এখানে একসাথে দেখে আরো একটা শখ খায় বেচারি। আস্তে আস্তে হেঁটে সিমরান সেখানে গেল। সিমরানকে দেখে দীপ এগিয়ে এসে বলল, আরে সিমরান, কেমন আছো? এবার তায়ান দীপের দিকে ভ্রু কুঁচকে তাকালো। সিমরান শূন্য দৃষ্টি নিক্ষেপ করে দীপকে বলল, ভালো, তবে আর কিছুক্ষণ এখানে থাকলে ভালো থাকতে পারবো কিনা সেটা জানি না। তায়ান এবার দীপকে বলল, তুই ওকে চিনিস? দীপ তায়ানের প্রশ্ন সরিয়ে তার মুখের কাছে গিয়ে টেনে টেনে বলল, সেটা তোকে না জানলেও চলবে। দীপের কথায় তায়ান থতমত খেয়ে যায়। তার কথা তাকেই ফিরিয়ে দিল। এদিকে দিশা আর সিমরান নির্বিকারভাবে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা তাহি বুঝতে পেরে বলল, সিমি, দিশা, এনারা হলেন আমার ভাইয়ার ফ্রেন্ড। আজ এনাদেরকেও ইনভাইট করা হয়েছে। তাহির কথাটা শুনে দিশা একটু হালকা হলো, কিন্তু হালকা হতে পারেনি সিমরান। ভেতরে এত বড় একটা শখ খেলো, বাইরে এসে আরো একটা খেলো। সিমরান যেন প্রতিক্রিয়াহীন হয়ে গিয়েছে। সিমরান আর দিশাকে দেখে দীপ আর তায়ানের তেমন কোনো প্রতিক্রিয়া হলো না, কারণ তারা জানে এটা তাহির ফ্রেন্ড, সুতরাং এখানে আসতেই পারে।
এবার দিশা দীপের উদ্দেশ্যে বলল, দীপ, তুমি যে এখানে আসবে আমাকে বললে না কেন? সকালেই তো আমাদের কথা হলো, তখন তো বলতে পারতে। দিশা, আসলে আমি ভুলে গিয়েছি। আর তাছাড়া হঠাৎ করে ইনভাইট পাই, সেজন্য তোমাকে বলিনি আর কি। কিন্তু তুমি তো বলতে পারতে। আমি কি আর জানতাম যে তুমি তাহির ভাইয়ের ফ্রেন্ড? আচ্ছা, যাই হোক, দেখা হয়ে খুবই ভালো লেগেছে। কতদিন আমাদের দেখা হয় না। দিশা একটু লাজুক হেসে বলল, ঠিক বলেছ। এদের এত সুন্দর আলাপ শুনে তিনজোড়া চোখ তাদের দিকে বিস্ময়কর চাহনি দিয়ে তাকিয়ে আছে। তায়ান ভ্রু কুঁচকে দ্বীপের দিকে তাকিয়ে আছে। তাহি কোমরে হাত দিয়ে ভ্রু বাঁকা করে দিশার দিকে তাকিয়ে আছে। আর সিমরানের কথা কি বা বলবো, বেচারি একটার পর একটা শখ হজম করে নিয়েছে। দীপ আর দিশার এমন মধুর আলাপ দেখে সিমরানের ইচ্ছে করছে এই ধরনের ত্যাগ করে কোনো মায়ার রাজ্যে চলে যেতে। মানে এটা কিভাবে সম্ভব? যেখানে এই দুটোর দেখা হলেই ঝগড়া হতো, সেখানে এই দুটো কিভাবে এত মধুর আলাপ করছে, তাও তুমি করে? সিমরান, তুই কি বড় ভুল করেছিস এখানে এসে। শখে শখে তুই আজকে চিরদিনের জন্য কোমায় চলে যাবি। তাহি তার কোমরে দু হাত দিয়ে দীপ আর দিশার চারিদিকে ঘুরতে লাগলো। তাহিকে এভাবে ঘুরতে দেখে দিশার আর বসতে বাকি নেই, তার আজ আর রক্ষে নেই। দিশা, তোকে আজ কে বাঁচাবে রে? এরা আজ তোকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। তায়ানকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে শুকনো একটা ঢোক গিল দীপ। না জানি এই বাঘের চোখের মতো তাকিয়ে থাকা তায়ান নামক বাঘটা তাকে কি করে। তায়ান ভ্রু দুটি নাচিয়ে নাচিয়ে দীপকে বলল, তাহলে এই ব্যাপার, তলে তলে এইসব করে বেড়াচ্ছিস আর আমাদের কিছু জানালি না? তায়ানের কথা শুনে এবার তাহি বলল, কি রে দিশা, সেদিন কি বলেছিলি মনে আছে? দিশা তোতলাতে তোতলাতে বলে, কি বলেছি? তোরা যা ভাবছিস তেমন কিছুই না। তাহলে কি? কি হচ্ছে এখানে? আওয়াজটা শুনতে পেয়ে সকলে সেদিকে তাকায়। নিজের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে সাইমন। সাইমনকে দেখতে পেয়ে দিশা হতভম্ব হয়ে যায়। তায়ান বলল, এখানে সার্কাস চলছে, আয় তুইও সঙ্গ দে। দিশা এখনো তাকিয়ে আছে, সে যেন বুঝে উঠতে পারছে না কিছু। তখন তাহি সাইমনকে দেখিয়ে বলল, সিমি, দিশা, এই হলো আমার একমাত্র গুণধর ভাই সাইমন তাহজিদ। ব্যাস, আর নিতে পারেনি দিশা। দ্বিতীয়বারের মতো জ্ঞান হারিয়ে ফেলে সে। দিশাকে জ্ঞান হারিয়ে পড়ে যেতে দেখে সাথে সাথে দীপ ধরে ফেলে এবং পাজা কোলে করে তাহির রুমে নিয়ে যায়। দীপের এত চিন্তা দেখে তায়ানের বেশ খটকা লাগছে। কুছ তো গড়বড় হে, দেখ না পারেগা। তাহির রুমে বসে আছে সিমরান আর তাহি। দিশার এখনো জ্ঞান ফেরেনি। সিমরান তার মাথায় বরফ লাগিয়ে বসে আছে, নিজেকে কোমায় যাওয়া থেকে আটকানোর চেষ্টা করছে। কিছুক্ষণ পরে দিশার জ্ঞান ফিরে নিজেকে আবিষ্কার করে তাহির ঘরে। ধরফড়িয়ে উঠে বসে। দিশার জ্ঞান ফিরেছে দেখে সিমরান তাহি দুজনে দিশার কাছে যায়। দুজনে বুকে হাত গুজে তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। দিশা ব্যাপারটা বুঝতে পেরে একটা ঢোক গিলে। এবার তাহি বলল, কতদিন ধরে চলছে এসব? সিমরান বলল, দীপ ভাইয়ের সাথে কথা বলিস অথচ আমাদের একবারও জানালি না। আমাদের তুই আপন ভাবিস না, তাই না? সিমরান দিশার ব্যবহারে আঘাত পেয়েছে বুঝতে পেরেছে দিশা। সিমরান আর কিছু না বলে সেখান থেকে অন্য পাশে চলে আসে। সিমরানকে রাগ করতে দেখে দিশা উঠে গিয়ে পেছন থেকে সিমরানকে জড়িয়ে ধরে আর বলে, সরি জান, কথা বলি যে বেশি দিন হয়নি। আমি তোদেরকে বলতাম আরও কিছুদিন পর ওনার সাথে শুধুই ফ্রেন্ড হিসেবে কথা বলি, তাছাড়া আর কিছু না, সেই জন্য তোদেরকে কিছু বলিনি। সিমরানের যেন রাগ একটু কমলো। তখনই তাহি এসে বলল, কিন্তু তোর কথা শুনে তো একদম তা মনে হয়নি। নিশ্চয়ই ফ্রেন্ডের বাইরেও অন্য ব্যাপার আছে। তখন দিশা সিমরানকে ছেড়ে বলল, হ্যাঁ, অন্য ব্যাপার হচ্ছে আমি ওনাকে পছন্দ করি। শুধু পছন্দ কেন, ভালোবেসে ফেলেছি। কথাটা শুনে তাহি সাথে সাথে সিটি বাজিয়ে ওঠে। নিজের এমন কথাই নিয়েই লজ্জা পেয়ে গেল দিশা। দিশার কথা শুনে সিমরানের মুখে মুচকি হাসি ফুটে ওঠে। যাক, তাহলে অবশেষে তার বান্ধবীটা কারোর প্রেমে পড়েছে। সিমরানের খুব ভালো লাগছে। দীপকেও সিমরানের খারাপ মনে হয়নি। দীপের সাথে ভালোই বানাবে। তাহি বুকে হাত দিয়ে বলল, হাই मैं तो फंस गया। তারপর হঠাৎ চিৎকার দিয়ে দিশাকে বলল, কনগ্রাচুলেশনস, তুমি প্রেমে পড়েছো।
দিশার কেমন লজ্জা হতে লাগলো। তাহি আবার বলল, তাহলে তো আজই দীপ ভাইয়াকে বলতে হয়। এই না না, এখন না। আমি চাই না এইটা উনি জানুক। আমি চাই উনি নিজে থেকে আমাকে ভালোবাসার কথা বলুক। বাহ বাহ, কি নিদারুণ আইডিয়া। তারপর দিশাকে হালকা ধাক্কা দিয়ে বলল, আবার উনি বলা হচ্ছে? হ্যাঁ, সিমরান তাহির কাণ্ড দেখে হাসে। দিশা ভালো করে জানে এখন এরা তাকে নিয়ে মজা করবে, সেও মুসকে মুসকে হাসে। এরপর আর কিছুক্ষণ কথা বলে তিনজনে নিচে নেমে যায়। সাইমনের রুমে দ্বীপের কলার ধরে রেখেছে তায়ান। দ্বীপের যে এখন কিছুই করার নেই। তায়ান কলার ঝাঁকড়াতে ঝাঁকড়াতে বলল, ছোটবেলা থেকে তোকে নিজের নারী বুড়ির একটা অংশ ভেবে এসেছি, সেই তুই এই প্রতিদান দিলি? কিউ পাগলে কিউ। তায়ানের এমন কথার কোনো পাত্তা দিচ্ছে না সাইমন। সে বিছানায় বসে নিজের মতো ফোন টিপে যাচ্ছে। দ্বীপ একটা ঢোক গেলে বলল, দেখ ভাই, তুই যা ভাবছিস তেমন কিছুই না, আমরা জাস্ট ফ্রেন্ড, সামান্য ফ্রেন্ডই তো, এটা আবার বলার কি আছে? তায়ান এবার দ্বীপের কলার ছেড়ে দিয়ে বলল, মিথ্যা বলছিস। যদি কিছু না থাকে তাহলে তখন ওইভাবে এত মধুর মধুর আলাপ করলি কেন? আমরা ফ্রেন্ড ঠিকই, তবে আমি দিশাকে ভালোবাসি, হ্যাঁ এটা সত্য, কিন্তু তাকে এখনো বলিনি। কথাটা শুনে সাইমন একবার দ্বীপের দিকে তাকিয়ে আবার ফোন টিপায় মনোযোগ দিল। দ্বীপের কথাটা শুনে তায়ান এক প্রকার খুশি হলো। তায়ান বলল, আরে আরে বলে দে, পরে তো দেরি হয়ে যাবে। সবেমাত্র কথা বলা শুরু করেছি, এখন ভালোবাসি বললে আমাকে ছেঁচড়া ভাববে, তাই আরো কিছুদিন পরে বলবো। তায়ান খুব আস্তে করে বলল, হ্যাঁ তুই তো ছ্যাঁচড়াই। দ্বীপ বলল, কিছু বললি? বলছি তাড়াতাড়ি মনের কথা বলে দে, তাড়াতাড়ি বিয়ে কর এবং তাড়াতাড়ি আমাদের মামা বানিয়ে ফেল। দ্বীপ কলার ঠিক করতে করতে বলল, হ্যাঁ সেই আশায় তো আমিও আছি, তবে চিন্তায় আছি দিশাকে বিয়ে করলে শিওর রোজ আমার অবস্থা পাশের বাসার ভদ্রলোকটার মতো হবে। এবার সাইমন বলল, আগে দেখ মেয়েটা তোকে অ্যাকসেপ্ট করে কিনা। সাইমনের কথাটা দ্বীপের গায়ে লেগেছে বেশ। নিজে নিজে বলল, কেন আমার মাঝে কিসের কমতি যে আমাকে রিজেক্ট করবে? আমার মাঝে সব আছে। বিয়ে করার দুদিনের মাথায় বউকে পোয়াতে বানিয়ে ফেলারও ক্ষমতা আছে। দ্বীপ কিছু বলতে যাবে তখনই সাইমন দ্বীপকে থামিয়ে দিয়ে বলল, একটা কথা মুখ দিয়ে বের করলে শরীরে একটা হাড্ডিও থাকবে না। ব্যাস, দ্বীপের কথা সেখানেই আটকে গেল। এরপরই তারা তিনজনই নিচের দিকে গেল। সোফায় বসে গল্প করছে তাহি, দিশা, সিমরান। একটু আগেই তারা নাস্তা করে নিয়েছে। সিঁড়ি বেয়ে নিচে নামছে সাইমন, দ্বীপ, তায়ান। তখনই সিঁড়ির দিকে নজর যায় গার্লসদের। দিশা তো সাইমনের দিকে তাকিয়ে আছে। তার এখনো বিশ্বাস হচ্ছে না যেন এসব, যে সাইমনের জন্য সে এত পাগল, যার এত বড় ফ্রেন্ড দিশা। আজ সে সাইমনের বাড়িতে, যে সাইমনকে একটুখানি দেখার জন্য মানুষ ভিড় করে উতলা হয়ে পড়ে। সে সাইমনকে এত কাছ থেকে অনায়াসে দেখবে তা কখনো কল্পনাও করেনি দিশা। তার যেন সব স্বপ্নের মতো লাগছে। সাইমন আর তায়ান দ্বীপ নেমেই মেয়েদের অপর পাশের সোফায় সিরিয়ালে বসে পড়ে। দ্বীপকে দেখে কেমন মুসকে মুসকে হাসছে দিশা, সাথে দ্বীপ। তাহি রাগি চোখে একবার তায়ানের দিকে তাকায়, দেখে তায়ান আগে থেকেই তার দিকে তাকিয়ে আছে। আর সাইমন একবার আর চোখে সিমরানের দিকে তাকিয়ে ফোনে মনোযোগ দিল। এদিকে সিমরানের অবাধ্য চোখ বারবার সাইমনের দিকে যাচ্ছে। অনেকক্ষণ সবাই নীরবতা পালন করার পর তাহি বলল, ভাইয়া একটা গান ধর। তখনই তাহির দিকে তাকায় সাইমন। সবাই যেন তাহির কথাটা পছন্দ করলো। সবাই এতে মত পোষণ করলো। দীপ বলল, হ্যাঁ দোস্ত, একটা গান শুরু কর। বেশ, তাই গিয়ে আমার গিটারটা নিয়ে আসো। তাই সাথে সাথে উপরে গিয়ে সাইমনের গিটার নিয়ে এলো। সাইমন গিটার হাতে নিয়ে গান গাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আর সবার নজর সাইমনের দিকে। এবার দীপ, তায়ান আর সাইমন একসাথে গান শেষে সকলে হাতে তালি দেয়। এতক্ষণে মুগ্ধ নয়নে তাকিয়েছিল সিমরান। সাইমনের গান বরাবরই তার ভীষণ ভালো লাগে। হাত তালের আওয়াজে তার ধ্যান ভাঙে, সাথে সেও হাত তালি দিল। মুহূর্তে যেন তাহজিদ বাড়িতে খুশি ভরে উঠল। এবার তারা সবাই গল্প জুড়ে দিল। সাইমন শুধু নীরব দর্শকের মতো সব শুনছে। দূর থেকে এদের এত আনন্দ দেখছে ইরা তাহজিদ আর আনোয়ার তাহজিদ। তাদেরও ভীষণ ভালো লাগছে। কত বছর পর যেন তাদের বাড়িটা আনন্দে ভরে উঠল। এরপরই সবাই লাঞ্চ করতে চলে গেল। লাঞ্চ শেষে সবাই আবার আগের জায়গায় বসলো। সিমরান বলল, এবার যেতে হবে আমাদের। হ্যাঁ,
আমরা তাহলে উঠি। সাইমন দিশার দিকে তাকিয়ে বলল। তোমাদের বাড়ি পৌঁছে দেওয়া লাগবে? সাইমনের কথা শুনে দিশার যেন খুশিতে নাচতে ইচ্ছে করছে। দিশা কিছু বলতে যাবে তার আগেই দীপ বলল, আমরাও তো এখন বের হব, আমরা বরং ওদের পৌঁছে দিব। ওকে। এরপরে সিমরান, দিশা, তায়ান আর দীপ বেরিয়ে পড়ল। তারপর সিমরান আর দিশাকে বাড়িতে পৌঁছে নিজেরা নিজেদের বাড়িতে চলে গেল। দিন ভার্সিটি শেষে বাড়িতে ফিরছে সিমরান। হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছে, শরীরটা ভীষণ ক্লান্ত। বাড়িতে গিয়েই একটা ঘুম দেবে সিমরান। বাড়িতে যেতেই হঠাৎ আজও বাড়িওয়ালার চেঁচামেচি শুনতে পেল সিমরান। কি ব্যাপার, সিমরান তো সকল টাকা পরিশোধ করে দিয়েছে, তাহলে আজ আবার কেন এসেছে? এমন চেঁচাচ্ছেই বা কেন? সিমরান আর দেরি না করে বাড়ির ভেতরে গিয়ে দেখলো বাড়িওয়ালা তার মায়ের সাথে কেমন চেঁচিয়ে চেঁচিয়ে বলছে এক্ষুনি বাড়ি ছেড়ে দিতে। সিমরান তড়িঘড়ি করে বলল, কি হয়েছে আন্টি? আমি তো সব টাকা পরিশোধ করে দিয়েছি। এবার মহিলাটি সিমরানের উদ্দেশ্যে বলল, কিন্তু কেন আন্টি? আপনি তো আর কোনো টাকা পাবেন না, তাহলে বাড়ি ছাড়তে হবে কেন? কি হয়েছে আন্টি, বলবেন প্লিজ। আমরা কি কোনো ভুল করেছি? সিমরান এবার আকুতি মিনতি করে বলল, প্লিজ আন্টি, আমাদের এভাবে বের করে দিবেন না, আমরা নইলে কোথায় যাব? প্লিজ আন্টি, দয়া করুন। সিমরানের কথায় মহিলাটির মাঝে যেন কোনো ভ্রুক্ষেপ হলো না। আগের মতো ঝাঁঝালো কণ্ঠে বলল। সিমরান আর চেয়েও কিছু করতে পারল না। এখন সে কি করবে, কোথায় যাবে তার অসুস্থ মাকে নিয়ে? মহিলাটি আবারও বলল। এই বলে মহিলাটি চলে গেল। সিমরান যেন দিশেহারা হয়ে গেছে। সে ভেবে পাচ্ছে না কি করবে। তার মা কান্নাজড়িত কণ্ঠে বলল, এবার আমরা কি করব সিমি? জানি না মা, সব জামা কাপড় গোছগাছ করে নাও, বের হতে হবে আমাদের। এই বলে সিমরান নিজের রুমে চলে গেল সব গোছাতে। ইস্তিফা বেগম যেন চোখের পানি ধরে রাখতে পারলেন না, কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে গেল। সিমরান নিজের রুমের সব জামা কাপড় গুছিয়ে শিহাদের রুমে গেল। শিহাদ ঘুমোচ্ছে। সিমরানের কান্না পাচ্ছে ভীষণ। না, সে কান্না করবে না। সে কান্না করলে তার মাকে সামলাবে কে? সিমরান গিয়ে শিহাদকে ঘুম থেকে তুলল। সিয়াদ উঠ, রেডি হয়ে নে, আমাদের বের হতে হবে। শিহাদ চোখ ডলে বলল, কোথায় যাবে আপু? এই বাড়ি ছেড়ে আমাদের চলে যেতে হবে। কেন আপু? তাহলে আমরা কোথায় যাব? জানি না, এখন দেরি করিস না। তারপর শিহাদ উঠে রেডি হয়ে নিল। সিমরান শিহাদের সব জামা কাপড় গুছিয়ে তার মায়ের রুমে গেল। তার মায়েরও সব গোছানো শেষ। এবার তাদের বেরোনোর পালা। ইস্তিফা বেগম যেন আরো ভেঙে পড়ছেন। সিমরান তার মাকে সামলাচ্ছে। দরজার সামনে এসে এই বাড়িটার দিকে একবার চোখ বোলালো সিমরান। এই কয়েকদিনে বাড়িটার প্রতি ভীষণ মায়া জমে গেছে, যার কারণে বাড়িটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না সিমরানের। তখনই সিমরানের চোখ জোড়া ভিজে উঠল। আর দেরি করে না বেরিয়ে পড়ল তারা। সবেমাত্র একটা গানের প্রোগ্রাম শেষ করে বসেছে সাইমন। বরাবরের মতোই তার সাথে দীপ আর তায়ান আছে। সাইমনের ক্লান্ত লাগছে, তাই চেয়ারে মাথা এলিয়ে দিল। দীপ তায়ান এটা সেটা নিয়ে কথা বলছে। তখনই দীপ বেশ সিরিয়াস মোডে বলল, শান, কিছু জানতে পেরেছিস? সাইমন মাথা তুলে জিজ্ঞেস করল, কি জানবো? শুনেছি রাহিব নাকি দেশে এসেছে। সাইমন বেশ নির্বিকার ভঙ্গিতে বলল। সো দীপ বেশ অবাক হয়ে বলল, তো মানে তুই জানিস না সে কি কি করতে পারে? এবার নিশ্চয়ই সে বড় কোনো পরিকল্পনা করে এসেছে। সাইমন বলল, ইট ডাজন্ট ম্যাটার অ্যান্ড আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস। সে যত বড় পরিকল্পনা করুক না কেন, আগে যেমন সাকসেস হয়নি, এবারও হবে না। তবে এভাবে নিশ্চিন্তে হাত পা গুটিয়ে তো আর বসে থাকা যাবে না। তো তুই কি বলতে চাইছিস? আমি এখন ওকে হন্য হয়ে খুঁজবো? নেভার। সে নিজ থেকেই ধরা দিবে। সাইমনের কথা শুনে তারা আর কিছু বলল না। এরপর আর কিছুক্ষণ থেকে সবাই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সিমরান, তার মা আর ভাই রাস্তায় হাঁটছে। ইস্তিফা বেগমের পক্ষে আর হাঁটা সম্ভব হচ্ছে না। সিমরান বিষয়টা বুঝতে পারে। তখন রাস্তার পাশে একটা বেঞ্চে গিয়ে তার মাকে বসিয়ে দেয়। মা, এখানে বসে কিছুক্ষণ জিরিয়ে নাও। বসলে তো হবে না, আমাদেরও তো থাকার একটা ব্যবস্থা করতে হবে। চিন্তা করো না, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। ইস্তিফা বেগম ক্লান্ত হয়ে বেঞ্চটায় বসে পড়লেন। সাথে শিহাদও বসেছে। আর সিমরান দাঁড়িয়ে ভাবছে তাদের এই অবস্থায় ঠিক কয়েক বছর আগেও হয়েছিল, যেদিন এভাবে তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু সিমরান এখন কি করবে?
দিশাকে কি একটা ফোন দেবে? না না, এখন দিশাকে চিন্তায় ফেলতে চায় না। আগে দেখা যাক সিমরান কোনো ব্যবস্থা করতে পারে কিনা। দূর থেকে এদের দেখে বাঁকা হাসছে রাহিব। সে যেন আগে থেকেই সব জানতো। এদেরকে এই অবস্থায় দেখে রাহিবের বেশ মজা লাগছে। তখনই গাড়ি নিয়ে সিমরানদের কাছে গেল রাহিব। গিয়েই সিমরানকে বলল, আরে তুমি, তোমাকে না সেদিন দেখেছিলাম, তা এখানে কি করছো? কারো কথা কানে আসতেই সেদিকে তাকায় সিমরান। তাকাতেই সেদিনের লোকটাকে দেখতে পায়, যে তাকে লিফট দিতে চেয়েছিল। কিন্তু লোকটা এই মুহূর্তে এখানে কি করছে? সিমরানের কেন যেন মনে হলো লোকটা তাকে ফলো করছে না। তো তখনই সিমরান বলল,